নমস্কার, বাংলায় দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ছি সিরাজদৌল্লা নাটকের পরবর্তী অংশটুকু। এর আগের প্রথম অংশে বা প্রথম পর্বের আলোচনায় সিরাজদৌল্লা নাটকে আমরা জেনেছি সিরাজকে, সিরাজের বিরুদ্ধে হওয়া অত্যাচারের কথা, সিরাজের বিরুদ্ধে তৈরি হওয়া ষড়যন্ত্রের কথা, মসিয়েলার কথা। এই মসিয়েলা হচ্ছেন ফরাসি প্রতিনিধি। সে কীভাবে সিরাজকে সহায়তা করেছেন, সিরাজকে কীভাবে অবগত করেছে ইংরেজদের বিরুদ্ধে, সে সম্পর্কে। তাহলে পরবর্তী অংশ জেনে নেওয়া যাক। দেখো, মসিয়েলা তো চলে গেল সিরাজকে কুর্নিশ জানিয়ে। তারপর কি হলো দেখো। তারপর দ্রুত ফিরিয়া রাজা রাজবল্লভের নিকটে অগ্রসর হইয়া কহিলেন। দেখো, রাজা রাজবল্লভ কিছু একটা বলতে যাচ্ছিল, সিরাজ আটকে দিয়ে মসিয়েলাকে বলতে বললেন। তাই জন্য এবার বলছেন, সিরাজ রাজবল্লভের কাছে গেলেন, গিয়ে বলছেন, আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা। রাজবল্লভ বলছে, এখন সে কথা নিরর্থক। সিরাজ হাসিয়া বলিলেন, জানেন তো আমাকে কোনো কথা বলেই লাভ নেই, সব চিকিৎসার বাইরে আমি। বলছে, আমি এখন সব চিকিৎসার বাইরে চলে গেছি, আপনারা আমাকে আর কিছু বলে বোঝাতে পারবেন না। সিংহাসনের দিকে অগ্রসর হইলেন সিরাজ। রাজবল্লভ বলছেন, ওয়াটস সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো। বলছে, ওয়াটসকে ওরকমভাবে বিদায় না দিলেও হতো। সিরাজ ফিরিয়ে আসলেন। ওয়াটস, ক্লাইভ, ওয়াটসন, কোম্পানির কথা থাক, ইংরেজ, ফরাসি, পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন, নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। বলছে, নিজেদের কথা ভাবুন একটু, আপনারা কি করছেন আমার সঙ্গে, আপনারা কি করছেন এই বঙ্গের সঙ্গে। জগৎ শেঠ বলছেন, দেখো, ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেনি জাহাপনা। সিরাজ দ্রুত তাহার দিকে ফিরিলেন। সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি? আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি, কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি, আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্ন তুলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে। আর কত হেয় আমাকে করতে চান আপনারা? সিরাজ বুঝতে পেরেছে তার সভাসদদের তার প্রতি বিরোধিতার কথা, তার প্রতি ষড়যন্ত্রের কথা। তাই জন্য সিরাজ বলছেন, জগৎ শেঠ বলছেন, আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ? সিরাজ বলছেন, স্বার্থসিদ্ধি, স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম। সিরাজ বলছে, বলুন তাহলে বাংলার সিংহাসনে এতদিন অন্য নবাব বসতেন। সিরাজ বলছেন, এত বড় কথা আমার মুখের ওপর বলতে পারলে? বলতে আপনার সাহস হয়? আপনার উপদ্রবই আমাদের মনে এই সাহস এনে দিয়েছে। সিরাজ কিন্তু কোনো উপদ্রবই করেনি, তার কথা তো তোমরা ইতিহাসে জানোই। সিরাজ কিন্তু খুব ভালো নবাব ছিলেন। যাই হোক, দেখো, সিরাজ বলছে, আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতায় আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। বলছে, আমার ভালো মানসিকতায় আপনারা বেশি স্পর্ধা পেয়ে গেছেন, বেশি সাহস পেয়ে গেছেন। মির্জাফর বলছেন, এবার জাহাপনা, মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেই অপমান করছেন। সিরাজ বলছেন, সকলে মিলে আপনারাই কি আমার কম অপমান করেছেন? আমরা কেউ মিথ্যে কলঙ্ক রটাইনি, রাজা রাজবল্লভ বলছেন। সিরাজ বলছেন, সত্যাশ্রয়ী রাজা, বলুন, সিংহাসনে আরোহণ করবার পরে এই 1 বছরের মধ্যে কী অনাচার আমি করেছি? সিরাজ কিন্তু নবাবের সিংহাসনে রাজত্ব করতে পেরেছিলেন 15 মাস। রাজত্ব বলা চলে না, ইংরেজদের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রের তিনি শিকার হয়েছিলেন, আর এক একটা করে ষড়যন্ত্রের জাল তিনি কেটে বেরিয়ে আসতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত আর পারেননি। যাই হোক, বলছে, আমি কী অত্যাচার করেছি বলুন? কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন বলুন? রাজবল্লভ বলছেন, আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। সিরাজ, অথচ কবে, কখন, কোথায়, কোন অত্যাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন? রাজবল্লভ বলছেন, আমি পারি, এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না। পাপ যে চাপা থাকে না, হোসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছে। রাজবল্লভের সম্মুখে গিয়ে বলছেন, নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান? রাজবল্লভ মাথা নিচু করলেন। শেঠজি জাফর আলী খাঁ। শেঠজি মানে জগৎ শেঠ। জাফর আলী খাঁ হচ্ছেন মির্জাফরের নাম। আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন। মির্জাফর বলছেন, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপনা, আপনি যদি মানি লোকের এইরূপ অপমান করেন
তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। দেখো ওরা বলছে আপনি আপনাদের অপমান করবেন না, আমরা আর আপনার হয়ে অস্ত্র ধরব না। মোহনলাল বলছেন, আজ পর্যন্ত কদিন তা ধরেছেন সিপাহসালার? মির্জাফর, পূর্ণিয়া যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল? দেখো, যে শওকত জঙ্গের সঙ্গে সিরাজের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে শওকত জংকে হারিয়েছিল কিন্তু মোহনলাল। ঠিক আছে, যাই হোক। মীরমদন বলছেন, কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখিয়েও আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহসালার নবাবকে সাহায্য করেছেন? এই যে শওকত জঙ্গের সঙ্গে যুদ্ধে জিতেছে সিরাজ, আলীনগরের সন্ধিতে সিরাজ জয়লাভ করেছে, ইংরেজদের কাশিম বাজার ঘাঁটি লুণ্ঠন করেছিলেন, সেই সবই কিন্তু মির্জাফর সেনাপতি ছিলেন ঠিকই, কিন্তু কোনো কাজেই লাগেনি, কোনো কাজে তিনি আসেননি, তিনি পিছিয়ে ছিলেন। মির্জাফর বলছেন, জাহাপনা, নিচের এই স্পর্ধা দেখো, সিরাজের দরবারে এই মোহনলাল, মীরমদন এরা নিচপদস্থ কর্মচারী, তাই জন্য নিচপদস্থ কর্মচারী হয়ে উচ্চপদস্থ কর্মচারীকে এরকম অপমান করছে, এটা তো ওদের খুব গায়ে লাগছে। যাই হোক, মোহনলাল বলছেন, নিচপদস্থ কর্মচারীদের উচ্চপদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়। একথা যেমন আপনাদের সবসময়ই মনে থাকে, তেমন একথাও মনে রাখা কি উচিত নয় যে নবাবের কাজের সমালোচনাও সবসময় শোভন নয়? এখানে তোমরা বুঝতে পারছো নবাব সিরাজদৌল্লার পক্ষে আর বিপক্ষে কারা রয়েছে, নবাব সিরাজদৌল্লার পতন কারা চায়, বুঝতে পারছো তোমরা? যাই হোক, মীরমদন বলছেন, এই রাজ্যে সকল প্রধান সেনাপতি আমির, ওমরাহ, রইস, রাজা মনে করেছেন নবাবের একেবারে অসহায়। নবাব একেবারেই অসহায় আপনারা ভেবেছেন, সিংহাসন রক্ষা নয়, আত্মরক্ষার শক্তিও তার নেই। আমরা নবাবের নিমক বৃথায় খাই না, একথা তাদের মনে রাখা উচিত। মীরমদন বলছে, আমরা যতটা পারবো নবাবকে রক্ষা করব। মির্জাফর বলছেন, এইসব অর্বাচীনকে দিয়েই যখন নবাবের কাজ চলবে, তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, অর্থাৎ রায় দুর্লভ, এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীরমদন যখন রয়েছে, তখন আর ভাবনা কি, চলুন। রাজবল্লভ জগৎ দুর্লভ রায় প্রস্থানের উদ্যোগ করিলেন। সিরাজ বলছেন, দাঁড়ান। সকলে স্থির দাঁড়াইলেন। দেখো, এরা কিন্তু সবাই, এই যে রাজবল্লভ, জগৎ রায় দুর্লভ, মির্জাফর, এরা কিন্তু সবাই ইংরেজদের হয়ে সঙ্গে সিরাজের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করছিল, একটা গোপন ষড়যন্ত্র। দেখো, এরপর দেখো, দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, একথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে, সিরাজ বলছেন। মির্জাফর বলছেন, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। সিরাজ বলছেন, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। মুন্সিজি সিপাহসালারের কাছে ওয়ার্স যে পত্র লিখেছিলেন, সেই পত্র মুন্সিজি পত্র বাঁচিতে লাগিলেন। দেখো, সিরাজের কাছে কিন্তু যথাযথ প্রমাণ রয়েছে। মির্জাফর বলছে, আমার কাছে ওয়ার্স পত্র লিখেছিলেন? যে হ্যাঁ, নবাবের সিপাহসালার খোঁজা পিদ্রুর মারফত ওয়ার্স এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে, দেখতে চান? তাই দেখো, সিরাজের কাছে কিন্তু মির্জাফরের এই গোপন ষড়যন্ত্রের প্রমাণ রয়ে গেছে। মির্জাফর নবাবের অনুগ্রহ সভাসদদের শুনিয়ে দেব, পত্রের বিষয়টা আমি অবগত নই জাহাপনা। মির্জাফর এখনও বলছে, আমি জানতামই না, আমি জানিই না। সিরাজ বলছেন, সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহসালার, পত্রখানা আপনাকে দেখতেও দেব না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছে তাই সিদ্ধ হবে। মির্জাফর বলছেন, জাহাপনা, তাহলে কি করবেন স্থির করেছেন? রাজদ্রোহে লিপ্ত প্রজার সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন? মির্জাফর কোনো কথা কহিলেন না। মির্জাফর তো বুঝতে পারছেন রাজা রাজবল্লভ কি বলেন। রাজ বলছে, আমারও কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন? সিরাজ বলছেন, রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খাঁ? মির্জাফর বলছেন, নবাব কি প্রকাশ্য দরবারে আমার বিচার করতে চান? নবাব তাহার দিকে চাহিলেন, তিনি সিংহাসন হইতে নামিয়া আসিলেন। নবাব সিংহাসন থেকে নেমে এসে বলছেন, জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, আজ সৌহার্দ্য স্থাপনের দিন। আজ আমাদের মধ্যে সকলের বন্ধুত্ব স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদাতালার কাছে অর্থাৎ ঈশ্বরের কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার দুর্দিনে
আমাকে ত্যাগ করবেন। অর্থাৎ বাংলায় যে দুর্দিন ঘনিয়ে আসছে, ইংরেজরা যেভাবে উঠে পড়ে লেগেছে এই রাজত্বকে কেড়ে নেবে, তারা নিজেরা শাসন ক্ষমতা চালাবে, নিজেরাই এই সিংহাসন কেড়ে নিয়ে ভারতবর্ষকে আস্তে আস্তে গ্রাস করবে, সেই দুর্দিন থেকে আপনারা রক্ষা করুন বাংলাকে। রাজবল্লভ, এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? আচ্ছা, আবারও বিচার রাজা? বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনও সময় আছে, এখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর। বলছে কি, আপনি এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ক্ষমা চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিয়ে আপনি আপনার রাজত্ব দিয়ে দিন, মানে কোনো যুদ্ধ ছাড়া, কোনো ঝঞ্ঝাট ছাড়াই আপনি আপনার রাজত্ব সমর্পণ করুন। সিরাজ বলছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতার সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিম বাজার অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? বলছে, এগুলো কি ওরা শান্তির জন্য করেছে? এগুলো ওরা আগুন চড়ানোর জন্য করেছেন। জগৎ সিং বলছে, নবাব, যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এইসব কিছুই হতো না। বলছে, কলকাতা দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না। কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? কোম্পানির দুর্গ প্রতিষ্ঠা করেছিল কলকাতায়, এটার কোনো প্রয়োজন ছিল না। তার জন্য মির্জাফর সিরাজের নামে অন্ধকূপ হত্যা বলে একটা হত্যার কথা তোমরা পড়েছিলে ইতিহাসে। সেই ভয়ানক হত্যাকাণ্ডের অপরাধ পুরো সিরাজের ওপর দিয়ে দিয়েছিল, কিন্তু এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছিল ইংরেজদের সঙ্গেই চক্রান্ত করে মির্জাফর। যাই হোক, জগৎ শেঠ বলছেন, নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না। দেখো, বলছে, কলকাতা দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না। কোম্পানির দুর্গ প্রতিষ্ঠা কি প্রয়োজন ছিল বলতে পারেন? এখন মির্জাফর বলছেন, আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? সিরাজ বলছেন, সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াস আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। বলছে, এই ইংরেজদের সঙ্গে এই বিরোধিতার যদি, এই ষড়যন্ত্র জালগুলোর যদি কাটিয়ে আসতে পারি তবে আপনারা একদিন আমার বিচার করবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি সিংহাসনে বসাতে চান, আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। বলছে, আমি সিংহাসনও ছেড়ে দেব, কিন্তু আপনারা এখন বিচারে বসবেন না। এখন ইংরেজের হাত থেকে বাংলাকে রক্ষা করুন। সকলে নীরব রহিলেন। জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়? লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা রেখে করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সে পৌরুষ আপনার কাছে আমি জানি। বলছে, আপনার কাছে সেই পৌরুষত্ব আছে আমি জানি। একটু চুপ করিয়া সকলের মুখভাব লক্ষ্য করিয়া দেখিলেন, তারপর আবার বলিতে লাগিলেন। সিরাজ আবার বলছেন, রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায়দুল্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, হিমিলিত হিন্দু মুসলমানের, অর্থাৎ এই দুই সম্প্রদায়ের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি। আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমার অপরাধী নন, আমরা অপরাধী নই। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। বলছে, আমার প্রতি আপনারা রেগে যাবেন না, আমার বিচার আপনারা পরে করবেন। আবার তার চারিদিকে চাহিয়া দেখিলেন, আবার বলিলেন। সিরাজ চারিদিকে যে আবার বলছেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বলছে, বাংলার ভাগ্যের আকাশে এখন দুর্যোগ ছেয়ে গেছে, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বাংলার শস্য শ্যামলা বাংলায় আজ রক্তের আলপনা, অর্থাৎ রক্তের আলপনা কেউ এঁকে দিতে চাইছে। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, অর্থাৎ জাতির, ভারতবর্ষের, বাংলার এই সৌভাগ্য সূর্য অস্তাচল যাচ্ছে। শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্র মানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। অর্থাৎ সুপ্ত সন্তান শিয়রে যেমন জননী নিশাবসানের, অর্থাৎ এই রাত্রির শেষে
যখন অপেক্ষা করে ঠিক সেরমভাবেই যেন বাংলাও প্রহর গুনছে। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে এই বাংলাকে ভরসা দেবে যে আমি আছি, ভয় পেও না, আমরা আছি। দেখো বলছে, কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান। সিরাজ বলছে, জীবন দিয়েও আমরা এই মরণের অভিযানকে রোধ করব, কে বাংলাকে বোঝাবে? মীর জাফর বলছেন, জাহাপনা জনাব। সিরাজ বলছে, আপনি, হ্যাঁ আপনি সিপাহসালার, আপনিই তা পারেন। সিরাজ বলছেন, আপনি, হ্যাঁ জাহাপনা, আপনি সিপাহসালার, আপনিই তা পারেন। মীর জাফর বলছেন, আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। বলছে, আজ থেকে আমি সবসময় আপনাকে সাহায্য করব। আমিও, মোহনলাল বলছে, আমিও শপথ করছি সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। মীর মদন বলছেন, তার আদেশ হাসি মুখে মৃত্যুকে বরণ করব। সিরাজ বলছে, আমি আজ ধন্য, আমি ধন্য। গোলাম হোসেন বলছেন, জনাব পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। সিরাজ বলছে, হ্যাঁ পলাশি, সিপাহসালার পলাশি প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথেই এগিয়ে আসছে। অর্থাৎ লর্ড ক্লাইভ কোম্পানির ফৌজ নিয়ে, অর্থাৎ তাদের সমস্ত যুদ্ধের প্রস্তুতি নিয়ে পলাশির প্রান্তরে এগিয়ে আসছে। পলাশি হচ্ছে মুর্শিদাবাদের একটা অন্যতম জায়গা, যেখানে এই নবাবের সঙ্গে ইংরেজদের শেষ যুদ্ধ হয়েছিল। যাই হোক, আপনার আদেশ পালন করবার জন্য রায়দুর্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীর মদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবহ হয়ে থাকব। আপনাদের আমি দরবারে আবদ্ধ রাখব না। আপনারা পলাশি যাত্রার আয়োজন করুন। বলছে, আপনারা সবাই পলাশি যাত্রায় আয়োজন করুন। প্রথমে সৈন্যাধ্যক্ষগণ, পরে সভাসদগণ দরবার ত্যাগ করেন। অর্থাৎ সবাই আস্তে আস্তে দরবার ত্যাগ করেন। রহিলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। সিরাজদৌল্লা নাটকের দ্বিতীয় পর্বের আলোচনা এই পর্যন্তই। তৃতীয় ভাগ বা শেষ পর্যন্ত দেখতে হলে আমার এই আলোচনামূলক ক্লাসের ভিডিওটি লাইক করে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।